হ্যালো স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছো। আজ মাধ্যমিক পরীক্ষা প্রস্তুতি বিষয়ে গণিত সম্পর্কে আলোচনা করা হবে। তো ইতিপূর্বে আমরা দুটো ভিডিও অটোমেটিক আমরা আলোচনা করেছি। আজ তৃতীয় পর্ব বিষয়ে গণিত মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি 2022। তো প্রথম যে অঙ্কটা এখানে আমরা দিয়েছি, দেখো যে একটি ফাঁপা লম্বিতকর চোঙ আকৃতি লোহার নলের বহির্ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি এবং অন্তঃব্যাসার্ধ 4 সেমি। নলটির সমগ্রতলের ক্ষেত্রফল 1188 বর্গ সেমি হলে নলটির দৈর্ঘ্য কত? তাহলে প্রথমে যে ফাঁপা লম্বিতকর চোঙাকৃতি লোহার নলের বহির্ব্যাসার্ধ আছে, লোহার নল। তো সেক্ষেত্রে দেখো প্রথমে কি করতে হবে, যে প্রথমে দেখো যে একটা লোহার নল লম্বিতাকার চোঙাকৃতি লোহার নলের বহির্ব্যাসার্ধ দেওয়া আছে 5 আর অন্তর্ব্যাসার্ধ 4। নলটির সমগ্রতলের ক্ষেত্রফল দেওয়া আছে, তাহলে নলটির দৈর্ঘ্য বার করতে হবে। তো প্রথমে দেখো একটা নল আমরা প্রথমে এঁকে নেব, যেটা একটা নল মানে ফাঁপা এটার উচ্চতা আমরা ধরে নিয়েছি যে 8 সেন্টিমিটারের উচ্চতা আমাদের নলের দৈর্ঘ্য বা উচ্চতা আমরা জানি না, সেই নলের দৈর্ঘ্যটা 8 সেন্টিমিটার ধরে নিলাম। এবার এখানে বহির্ব্যাসার্ধ টোটাল যেটা বহির্ব্যাসার্ধ আর1টা হচ্ছে আমার 5 সেন্টিমিটার, আর ভিতরের যে ব্যাসার্ধ সেটা আর টু হলো 4 সেন্টিমিটার, এটা জানা আছে। তো বলেছে যে নলটির দৈর্ঘ্য বা উচ্চতা কত, নলটির দৈর্ঘ্য 8 সেন্টিমিটার ধরে নেব। তাহলে মনে করি যে ফাঁপা লম্ববৃত্তাকার লোহার নলের দৈর্ঘ্য হচ্ছে 8 সেন্টিমিটার। আর যেহেতু দেয়া আছে কি নলটির বহির্ব্যাসার্ধ হচ্ছে বহির্ব্যাসার্ধ আর1 ইকুয়াল টু হবে 5 সেন্টিমিটার। নলটির অন্তঃব্যাসার্ধ আর2 ইকুয়াল টু 4 সেন্টিমিটার, এটা জানো। এবারে নলটির সমগ্রতলের ক্ষেত্রফল দেওয়া আছে 1188 বর্গ সেমি। নলটির দৈর্ঘ্য কত? তো প্রথমে আমাদের ফাঁপা চোঙের সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র আমাদের জানতে হবে। তো প্রথমে সূত্রটা দেখো কীভাবে সূত্রটা করছি, যে অতএব ফাঁপা চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল ফাঁপা চোঙের সমগ্র ক্ষেত্রফল হচ্ছে যে দুটো বৃত্তাকার তল আছে, বহির্ব্যাসার্ধ অন্তঃব্যাসার্ধ, এবং এই যে উপাদানের ক্ষেত্রফলটা যোগ হবে, মানে এই যে পুরু আছে উপাদানের ক্ষেত্রফলটা যোগ হবে। তো এখানে দেখো প্রথমে হবে যে 2 পাই r1 প্লাস r2 ইন্টু এইচ, মানে 2 পাই r1 প্লাস 2 পাই r2, মানে এটা হচ্ছে মানে ভিতরের ক্ষেত্রফল এবং বাইরের ক্ষেত্রফল, আর তার সঙ্গে হচ্ছে উপাদানের ক্ষেত্রফল হচ্ছে 2 পাই r1 এর হোল স্কোয়ার মাইনাস r2 এর হোল স্কোয়ার। অর্থাৎ এই উপাদানের ক্ষেত্রফল মানে বাইরের বৃত্তের ক্ষেত্রফল থেকে ভিতরের বৃত্তের ক্ষেত্রফল বাদ যাবে। বৃত্তাকার তলের মধ্যে যে দুটো বৃত্ত আছে, বাইরের বৃত্তের ক্ষেত্রফল ভিতরের ক্ষেত্রফল বাদ গিয়ে তার সঙ্গে এইচ দিয়ে গুণ হবে, মানে এটা এইচ দিয়ে গুণ হবে, তার মানে এটা ভিতরের তলের ক্ষেত্রফল আর বাইরের তলের ক্ষেত্রফল দুটো তল। আর এই যেহেতু ফাঁপা যে সেই ফাঁপা তো মানে এই যে নিরেট তলের ক্ষেত্রফল, এখানে ফাঁপা অংশের বাকিটা যে নিরেট আছে তার ক্ষেত্রফল হচ্ছে 2 পাই r1 এর হোল স্কোয়ার মাইনাস 2 পাই r2 এর হোল স্কোয়ার। সূত্রটা বুঝতে হবে। এবার এইটা যেহেতু সমগ্রতলের ক্ষেত্রফল জানা আছে, তাহলে আমরা শর্ত হিসাবে লিখতে পারি, শর্ত অনুসারে 2 পাই r1 প্লাস r2 ইন্টু এইচ প্লাস 2 পাই r1 এর হোল স্কোয়ার মাইনাস r2 এর হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 1188। এখান থেকে আমরা মানে এইচের মান বার করব। তো 2 পাই
মানে 22/7 পাই মানে, আর R1 মানে হলো R1 মানে 5, R2 মানে 4 ইন্টু এইচ প্লাস 2 পাই মানে 22/7। এখানে 2 পাই প্রথমে কমন নেওয়া হলে 2 পাই কমন চলে গেছে, এই 2 পাই প্রথমে 2 পাই রেখে দাও, তারপরে বসিয়ে দাও। তাহলে এখানে 2 পাই চলে গেলে এখানে থাকবে মানে শুধু এইটা থাকবে R1। তাহলে R1 মানে হচ্ছে 5 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার ইকুয়াল টু 1188। অর্থাৎ প্রথমে 2 পাই কমন নিয়েছি, তাহলে এখানে এইটা থাকে এই বসিয়ে দিয়েছি, আর এইটা থাকে এই বসিয়ে দিয়েছি। এবার দেখো 2 পাই মানে 2 ইন্টু 22/7, আর এখানে 9 5 4 9 এইচ প্লাস হচ্ছে 25 থেকে 525 থেকে 4 4 16 বাদ যাবে, তাহলে 9 হবে। 25 থেকে 16 বাদ গেলে 4 মানে 5 5 25, তার থেকে 4 4 16 মাইনাস, তাহলে 25 থেকে 16 গেলে 9 সমান হচ্ছে 1188। এরপরে দেখো যে এই যে 22/7 মানে ওইদিকে উল্টে গেলে 7 উপরে যাবে, নিচে 2 গুণ 22 এর নিচে আসবে, তাহলে 9h প্লাস 9 ইকুয়াল টু 1188। উল্টে যাবে 7 উপরে যাবে, নিচে 2 গুণ 22 হবে। এবার একটু কাটাকুটি করতে হবে। তো কাটাকুটির মধ্যে প্রথমে 2 আমরা 2 দিয়ে কাটি, 2 দিয়ে কাটলে 5 দুগুণে 10 থাকে 1, 18, 9 দুগুণে 18, আর 4 দুগুণে 8, 594। এবারে আমরা 11 দিয়ে কাটি, 11 দুগুণে 22, এটা 11 দিয়ে কাটলে 5 11 55, 4 থেকে 44, 4 11 44, 54। তাহলে তারপরে আবার কাটলে মানে 27 দুগুণে 54 হবে, 27 দুগুণে 54, 27। এবার 7 27, 7 7 49 হাতে 4, 7 14 4 18 189। তাহলে 9h প্লাস 9, 9টা ওদিকে গেলে মাইনাস হয়ে যাবে, 189 থেকে 9 মাইনাস হয়ে গেল, তাহলে হবে 9h ইকুয়াল টু হবে 180। অতএব h ইকুয়াল টু হবে 180/9, গুণ আছে এদিকে ভাগ হবে, 9 18 20, তাহলে h সমান 20। তাহলে অতএব নলটির দৈর্ঘ্য হবে 20 সেন্টিমিটার। 20 সেন্টিমিটার হবে নলটির দৈর্ঘ্য। বুঝতে আশা করি কোনো অসুবিধে নেই। নেক্সট আমরা অঙ্ক নিয়ে আলোচনা করব পরেরটায়। পরের অঙ্কটা দেখো যে একটা নিরেট লম্বিতকার চোঙের উচ্চতা ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত দেওয়া আছে, চোঙটির আয়তন দেওয়া আছে, তাহলে চোঙটির সমতলের ক্ষেত্রফল কত? তো দেখো প্রথমে কি দেওয়া আছে, প্রথমে হচ্ছে যে চোঙের উচ্চতা আর ভূমির ব্যাসার্ধের অনুপাত দেওয়া আছে। তো তাহলে একটা চোঙের প্রথমে ছবি আঁকলাম। তো এর কি আছে, প্রথমে আছে যে ভূমির ব্যাসার্ধ মানে আর উচ্চতা আমরা যদি এইচ ধরি তাহলে তাহলে এইচ হলো এটা সেন্টিমিটার ধরতে হবে, এককে যেহেতু সেন্টিমিটার আছে তাই জন্য আমরা একটা সেন্টিমিটার ধরলাম। তাহলে উচ্চতা হচ্ছে এইচ আর হচ্ছে 3। এবার যেহেতু অনুপাত দেওয়া আছে, উচ্চতা মানে H/R ইকুয়াল টু হবে 3:1, এখানে দেওয়া আছে উচ্চতা আর ব্যাসার্ধের অনুপাত। তাহলে H/R ইকুয়াল টু হবে 3/1। তাহলে আমরা যদি উচ্চতা ধরি উচ্চতা হচ্ছে 3, উচ্চতা H ইকুয়াল টু 3x সেন্টিমিটার, আর ব্যাসার্ধ ভূমির ব্যাসার্ধ আর ইকুয়াল টু হবে x সেন্টিমিটার। তাহলে আমরা সমগ্রতলের ক্ষেত্রফল বার করব। তো চোঙের সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি যে দুটো বৃত্তাকার তল এবং পার্শ্বতল মিলে চোঙের সমগ্রতলের ক্ষেত্রফল। অর্থাৎ চোঙটির সমগ্র তলের ক্ষেত্রফল হবে কি 2πr², দুটো বৃত্তাকার তল প্লাস 2πr/h, মানে এইটা হচ্ছে এটা 2πr², তাহলে 2πr², দুটো বৃত্তাকার তল, আর একটা হচ্ছে বক্রতল হচ্ছে 2πr/h, মানে পরিধি ইন্টু উচ্চতা। তাহলে হবে 2πr কমন নিলে r প্লাস h বর্গ সেমি। এবারে
বর্গ সেমি দেওয়া আছে, এখানে সমতলের ক্ষেত্রফল চাইছে, আর আয়তনটা জানা আছে। তাহলে আয়তন কত? চোঙটির আয়তন হবে পাই আর স্কোয়ার এইচ ঘন সেমি। তাহলে এখানে শর্ত অনুসারে পাই আর স্কোয়ার এইচ ইকুয়াল টু হবে 1029 পাই, দুই দিকে পাই কেটে গেল। এরপরে আর স্কোয়ার মানে এখানে আর মানে হচ্ছে এক্স, তাহলে এক্স স্কোয়ার, আর এইচ মানে হচ্ছে 3x ইকুয়াল টু 1029। তাহলে 3x কিউব ইকুয়াল টু হচ্ছে 1029, তাহলে হবে এক্স কিউব ইকুয়াল টু হবে 1029/3, ভাগ করলে 3 3 9, আর 3 4 12, আর 3 3 9 343। তাহলে এক্সের হোল কিউব মানে হলো 343 মানে 7-এর হোল কিউব, কেটে গেল দুই দিকে, এক্স সমান হচ্ছে 3। তাহলে এক্স আমরা বার হয়ে গেলো। এক্সের মান আমরা কি ধরেছিলাম? মানে এক্স হলো, তাহলে উচ্চতা হবে কত? 3 ইন্টু এক্স মানে 3x মানে 9, উচ্চতা হচ্ছে 9 সেন্টিমিটার, আর ভূমির ব্যাসার্ধ হবে এক্স, তার মানে 3 সেন্টিমিটার। কিন্তু আমাদের চাইছে কি? আমাদের চাইছে সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে এইটা উচ্চতার জায়গায় আমরা লিখব 9 আর ভূমির জায়গায় লিখব 3। তাহলে এই সূত্রে আমরা বসিয়ে দেব। আর এটা তো আমরা পরে করতে পারি। তো এইটা আমরা বসিয়ে দিলাম এখানে, যে অতএব চোঙটির সমগ্র তলের ক্ষেত্রফল হবে কত? 2 পাই আর প্লাস এইচ বর্গ সেমি। তাহলে এখানে 2 ইন্টু পাই মানে 22/7, আর মানে হলো এখানে 3, আর আর প্লাস এইচ মানে 3 যোগ 9, তাহলে হবে 2 ইন্টু 22/7 ইন্টু 3 ইন্টু 12, সমগ্র তলের ক্ষেত্রফল চাইছে, তাহলে এইটা গুণ করতে হবে। তো 2 পাই আর এর মান কত? আর এর মান হচ্ছে 3 সেন্টিমিটার, আর উচ্চতা হচ্ছে 9 সেন্টিমিটার। তাহলে এটা 9 3 12, আর এখানে 3 আছে, তাহলে হবে উচ্চতা হবে 3x মানে উচ্চতা হবে 3, এটা 7 7 হবে এটা, তাহলে এটা 7 হবে, মানে x এর সমান 7, তাহলে উচ্চতা হবে 3 7 কি 21 সেন্টিমিটার, আর ভূমির ব্যাসার্ধ হবে মানে যেহেতু x তার মানে 7 সেন্টিমিটার। তাহলে এটা হবে আর এর মান হবে 7, আর উচ্চতা হবে 21, তার মানে এটা 21 হবে। তাহলে 21 আর 3 24 হবে। তাহলে হবে 7 7 কেটে গেল, তাহলে 22 গুণ এটা হবে 21, আর এটা হবে 3, 21 আর 3 24, তাহলে এটা হবে 24, 22 দুগুণে 22, 7 7 কেটে গেল, তাহলে 22 দুগুণে 44, আর এখানে হবে 3 আর 21, 21 আর 3 24, তাহলে 44 গুণ 24, তাহলে বর্গ সেমি। তাহলে 44 আর 24 গুণ করলে 44 আর 24 গুণ করলে 4 4 16 4 2 হাতে 1, আর 4 4 16 17 176, আর 44 2 88, তাহলে 6 8 7 15 হাতে 1 9 রেখে 10, তাহলে 1056 7 হবে। এটা আর এর মান তো 7, তাহলে এটা 7 হবে, আর এটা এইচ এর মান হচ্ছে 28 হবে। তাহলে 28 আর 44 গুণ হবে, 28 আর 44 গুণ করলে হবে 28 আর 44, তার মানে 28 আর 44, 4 8 32 2 হাতে 3, আর 4 2 8 3 11 113, আর 4 8 32 2 হাতে 4 8 32 2 হাতে 3, আর 4 2 8 3 11, আর 4 8 32 2 হাতে 3, 4 2 8 3 11, তাহলে 2 3 1232, তাহলে 1232
বর্গ সেমি উত্তর হবে 1232 হবে আনসার। অর্থাৎ এক্সের মান হচ্ছে 7, এখানে 7 হবে, তাহলে উচ্চতা হবে 21 আর ভূমির ব্যাসার্ধ আর এর মান হবে 7। তাহলে সমগ্র তালিকা ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 2 পাই আর প্লাস এইচ, তাহলে 2 ইন্টু পাই মানে 22-এর 7, আর এর জায়গায় 7 হবে, এখানে আর আছে, আর এখানে হচ্ছে আর এর মান 7 আর এইচের মান এইচ হচ্ছে 21, তাহলে এখানে হবে 7 7 কেটে গেল, তাহলে 22 দুগুণে 44, আর এখানে হচ্ছে 21 আর 7 28, তাহলে 44 আর 28 গুণ করলে হবে 1232 বর্গ এই ঘন সেমি, 1232 বর্গ সেমি হবে, সরি এটা বর্গ সেমি হবে যেহেতু ক্ষেত্রফল, তাহলে বর্গ সেমি হবে। তো এই সূত্রটা আমরা পরে লিখে দিয়েছি এখানে একই সূত্র। তাহলে প্রথমে দেখো যে কীভাবে করলাম, তাহলে প্রথমে হচ্ছে অনুপাত দেওয়া আছে, মানে উচ্চতা এবং ভূমির ব্যাসার্ধের অনুপাত দেওয়া আছে চোঙের, তাহলে h/r সমান 3/1, তাহলে ধরি উচ্চতা হচ্ছে 3x আর আর এর মান হচ্ছে 1 আছে, তাহলে এর ভূমির ব্যাসার্ধ হচ্ছে x। এবারে চোঙটির আয়তন হবে πr²h, যেহেতু আয়তনটা দেওয়া আছে সেখান থেকে আমরা x এর মান বার করেছি, x মানে হলো ভূমির ব্যাসার্ধ 7, তাহলে ভূমির ব্যাসার্ধ হচ্ছে 7, তাহলে উচ্চতা হবে 3 7 = 21 আর ভূমির ব্যাসার্ধ হবে 7, তাহলে চোঙটি সমগ্র তালির ক্ষেত্রফলের সূত্র আছে এটা যে বৃত্তাকার, দুটো বৃত্তাকার তল একটা পার্শ্বতল মিলে হচ্ছে সমগ্রতল, তাহলে সেই সমগ্রতলের সূত্র এখানে বসিয়েছি 2 পাই আর প্লাস এইচ। এবার 2 ইন্টু 22-এর 7 ইন্টু 7 7 7 কেটে গেল, আর 7 এখানে আর এর মান 7 আর এইচের মানে 21, তাহলে 7 আর 21-এর সাথে 28, তাহলে 22 দুগুণে 44 আর 28 গুণ করলে 1232 বর্গ সেমি হবে, তাহলে চোঙটির সমগ্রতলের ক্ষেত্রফল হবে 1232 বর্গ সেমি। নেক্সট দেখো যে কোনো মূলধন একই বার্ষিক শতকরা সরল সুদের হারে 7 বছরের সুদে আসলে 7100 টাকা হয় এবং 4 বছরের সুদে আসলে 6200 টাকা হলে মূলধন এবং বার্ষিক সুদের হার কত? তো প্রশ্নটা, তাহলে এটা আমরা দুভাবেই করতে পারি, যে একটা বীজগণিত পদ্ধতি নিতে পারি, অথবা আমরা মানে এই যে দেখা আছে মূলধন এবং বার্ষিক সুদের হার, এটা দুটো ধরে নিয়ে শর্ত করে আমরা করতে পারি, অথবা আর একটা নিয়মে আমরা করতে পারি, দেখাচ্ছি সহজ নিয়ম। সহজ নিয়মটা হলো যে সরল সুদের হারে 7 বছরের সুদে আসলে, তাহলে আসল প্লাস 7 বছরের সুদ, এই মূলধন বা আসল একই মানে, তো 7 বছরের সুদ একত্রিত হচ্ছে 7100 টাকা, এটা দেওয়া আছে। আবার 4 বছরের সুদে আসলে দেওয়া আছে আসল প্লাস 4 বছরের সুদ হচ্ছে 62 মানে 6200 টাকা, তাহলে যেটা আমরা বিয়োগ করি তাহলে এটা মাইনাস হবে প্রত্যেকটা, তাহলে কেটে গেল, তাহলে 7 থেকে 4 গেলে 3 বছরের সুদ হবে 0 0 আর 2-এর কথা 11 9 আর 2 11 হাত থাকবে 900, অতএব 1 বছরের সুদ হবে 900-কে 3 দিয়ে ভাগ, তাহলে 3 থেকে 300 টাকা 1 বছরের সুদ। যেহেতু এখানে 4 বছর বা 7 বছর যে কোনো একটা আমরা ধরে নিতে পারি, তাহলে 7 বছরের সুদ যদি আমরা বার করি তাহলে 300 গুণ 7 মানে 2100 টাকা আমাদের সুদ হয়েছে। তাহলে 7 বছরের সুদ আসলে রয়েছে 7100, তার থেকে 2100 বাদ দিলে তাহলে আসল বা মূলধন পেয়ে যাব। মূলধন হবে কত? তাহলে মূলধন বা আসল হবে এই 7100 টাকা থেকে, আর এই 2100 টাকা মাইনাস হয়ে যাবে, যেটা সুদ 7 বছরের। তাহলে 7 বছরের সুদ আসল থেকে সুদ বাদ দিলে 7 বছরে কত মানে আগের যে মূলধন কত ছিল জানা যাবে। তাহলে 0 0 1 মিলে হলো 0 আর 2-এর কথা 7 5, তাহলে 5000 টাকা হচ্ছে মূলধন। অঙ্কটা হয়ে গেল। আসল বা মূলধন কত চেয়েছিল মানে এটা প্রশ্ন ছিল, তাহলে অঙ্কটা হয়ে গেল। অথবা তোমরা এখানে যদি তোমরা 4 বছরের সুদ বার করো তাও হবে 1200 টাকা, তখন এই 62,000 থেকে 6200 টাকা থেকে 1200 টাকা বাদ দিলে তাও আনসার হবে। তো এখানে রয়েছে কত? আসল প্লাস 7 বছরের সুদ আর আসল প্লাস 4 বছরের সুদ, তাহলে 3 বছরের সুদেই 1 বছরের সুদ 300 টাকা, তাহলে 7 বছরের সুদ 2100 টাকা, তাহলে মূলধন হবে 7 বছরের সুদ আসল থেকে 7 বছরের সুদ বাদ যাবে, তাহলে 7 বছরের সুদ আসল ছিল 7100, তার থেকে 2100 বাদ গেল, তাহলে 5000 টাকা। আর এবার চেয়েছে সুদের হার কত, তাহলে সুদের হার মানে কি? আর এর মান চাইছে, তাহলে আমরা সূত্র জানি যে I সমান PT/100, যেখানে P হচ্ছে আসল, T হচ্ছে সময়, আর হচ্ছে সুদের হার।
তো তার মানে আমরা কি লিখতে পারি, PTR ইকুয়াল টু হচ্ছে 100 ইন্টু আই। তাহলে এখানে আর এর মান হবে 100 ইন্টু আই বাই PT। আর এবারে আমরা বসাবো মানটা 100 যোগ আই মানে কি সুদ, আই হচ্ছে মোট সুদ কত 2100 টাকা। আর আসল কত হচ্ছে, আসল হচ্ছে 5000 টাকা, 5000 টাকা। আর সময় হচ্ছে 7 বছর। তো এটা কাটাকুটি করলে দুটো শূন্যই প্রথমে কেটে গেল, এটা এখানে শূন্য কেটে গেল, 3 7 কে 21 30, এরপরে 5 দিয়ে কাটলে 6, তাহলে সুদের হবে 6%। এই হবে অঙ্ক। আসলে দেখো এখানে 7 বছরের সুদ ছিল এই, তাহলে সময় হচ্ছে 7 বছর, সুদ এই, আর আসল হচ্ছে 5000। তাহলে আসল আমরা পি বসিয়েছি 5000, আর টি হচ্ছে 7 বছর, আর সুদ হচ্ছে 7 বছর, সুদ হচ্ছে 2100 টাকা। আর এর মান চাইছে, তাহলে আর ইকুয়াল টু 100 ইন্টু আই বাই পিটি। তাহলে 100 ইন্টু আই মানে এখানে সুদ বার হয়েছে কত 2100 টাকা, কত বছরে 7 বছরে, তাহলে সময় 7 বছর, সুদ 2100, আর মূলধন কত 5000, তাহলে 5000 টাকা এই বসিয়েছি, তাহলে এখান থেকে আর এর মান বার করেছি। তাহলে অতএব আমরা বলতে পারি নির্ণীয় মূলধন হবে 5000 টাকা, আর সুদের হার হবে হচ্ছে 6%, মানে বার্ষিক সুদের হার হবে 6% আনসার। আশা করি বুঝতে কোনো অসুবিধা নেই, এইভাবে অঙ্কটা সহজে করা যায়। প্রথমে আমরা আসল প্লাস 7 বছরের সুদ দেওয়া হয়েছে, সুদে আসলে মানে আসল প্লাস 7 বছরের সুদ, আর আসল প্লাস 4 বছরের সুদ 6200। তাহলে আমরা এটা যদি মাইনাস করি, তাহলে আসল কেটে যাবে, 7 বছরের সুদ থেকে 4 বছরের সুদ বলে 3 বছরের সুদ পাবো, 1 বছরের সুদ বার করেছি 300 টাকা, আর 7 বছরের সুদ হচ্ছে 2100 টাকা। আর তাহলে মূলধন কত হবে, 7 বছরের সুদ আসল থেকে 7 বছরের সুদ বাদ দিয়েছি, তাহলে 5000 টাকা হচ্ছে আসল। তাহলে আসল হচ্ছে 5000 টাকা, সুদ হচ্ছে 2100 টাকা, আর সময় হচ্ছে 7 বছর। তাহলে সুদের হার কত, তাহলে আমরা জানি আই সমান PTR বাই 100, যেখানে আই হচ্ছে মোট সুদ, আর পি হচ্ছে আসল, আর টি হচ্ছে সময়, আর হচ্ছে সুদের হার। তাহলে PTR ইকুয়াল টু 100 ইন্টু আই, তাহলে আর ইকুয়াল টু 100 ইন্টু আই বাই পিটি। এবার এখানে 100 ছিল এটা, আর আয়ের মান হচ্ছে 2100, আর পির মান হচ্ছে 5000, আর টির মান হচ্ছে 7, কাটাকুটি করে আমরা 6% বার করেছি। এভাবে সহজে অঙ্কটা করা যায়। নেক্সট দেখো যে কোনো ব্যাংকে বার্ষিক 5% হারে সরল সুদ দেয়। তো ওই ব্যাংকে দীপুবাবু বছরের প্রথমে 15,000 টাকা জমা দেওয়ার 3 মাস পরে 3,000 টাকা তুলে নেয়, এবং টাকা তুলে নেওয়ার 3 মাস পরে আবার তিনি 8,000 টাকা জমা দিলেন। ওই বছরের শেষে দীপুবাবু সুদে আসলে কত টাকা পাবেন? তাহলে এই অঙ্কটা দেখো কীভাবে করছে। তো প্রথমে কী ছিল টাকাটা, ব্যাংকে সুদের হার কত, ধরো এটা মনে করি ব্যাংক, তাহলে সুদের হার কত 5% হচ্ছে সুদের হার। তো দীপুবাবু এখানে কত টাকা রেখেছিল, এর মধ্যে রেখেছিল 15,000 টাকা ব্যাংকে রেখেছিল। তো এই 15,000 টাকা 3 মাস পরেই তো টাকাটা তুলে নিয়েছে, তাহলে 3 মাস এই 15,000 5% হারে 15,000 টাকা 3 মাস খাটছে, তাহলে এর সুদ বার করতে হবে। 3 মাস মানে এটাকে বছরে যদি নিয়ে যাই, তাহলে 3 এর 12 বছর মানে হলো 3 এর 4 12, 1 এর 4 বছর। সময়টা তাহলে পাওয়া গেল 1 এর 4, আর আসলটা হচ্ছে 15,000, আর সুদের হার হচ্ছে 5%। তাহলে এখানে মোট কত সুদ হলো বার করছি। তাহলে প্রথমে মোট সুদ হবে কত, মোট সুদ আই ইকুয়াল টু হবে PTR বাই 100। তাহলে পি মানে কত, পি মানে এখানে 15,000, টি মানে হলো 1 এর 4, আর আর এর মান হচ্ছে 5%, 5, আর হচ্ছে নিচে 100। কাটাকুটি করলাম, দুটো শূন্য কেটে দিলাম। এবার 4 মানে 4 দিয়ে কাটলে 3 এর 4 12, 2 দুগুণে 4 2, আর 75 দুগুণে 150, তাহলে 5 5 25, আর 5 হাতে 2, আর 5 হাতে 35 37, 375/2 টাকা সমান 2 একে 2,
1 থেকে 16, 8 দুগুণে 16, 17, 15, 7 দুগুণে 14, আর 1 থেকে 15, 5, 187 টাকা 50 পয়সা হচ্ছে মোট সুদ প্রথমে, মানে 5% হারে 15,000 টাকা 3 মাসের সুদ বার করেছি। আবার দেখো বলেছে যে 3 মাস পরে 15,000 টাকা জমা দেওয়ার 3 মাস পরে 3,000 টাকা তুলে নিয়েছে। তাহলে এখন ব্যাংকে কত আছে? তাহলে আগে ছিল কত? 15,000, ব্যাংকের সুদের হার একই আছে। আর ব্যাংক থেকে টাকা ছিল 15,000 টাকা ছিল ব্যাংকে 3 মাস পরে, আর 3,000 টাকা তুলে নিয়েছে। তাহলে থাকে কত? 12,000 টাকা। এই 12,000 টাকা 3 মাস কেটেছে, 3 মাস ব্যাংকে ছিল, তাহলে 3 এর 12 মানে হলো 1/4 বছর, 1/4 বছর, 1/4 বছর। তাহলে আবার দ্বিতীয় ক্ষেত্রে সুদ কত হচ্ছে? সুদ হবে আই সমান PTR/100। তাহলে এখানে পি কত? পি হচ্ছে 12,000 তুলে নেওয়ার পরে, আর টি হচ্ছে সেই 1/4, আর আর এর মান হচ্ছে 5, নিচে হচ্ছে 100, কাটাকুটি দুটো শূন্য কাটা হলো 3 এ 4 12, 40। তাহলে 3 এ 4 12, সরি 30, 3 এ 4 12, একটা শূন্য, 30। তাহলে 3 5 15, 150 টাকা, 150 টাকা। এরপরে দেখো তৃতীয় ক্ষেত্রে কি দাঁড়াচ্ছে? তৃতীয় ক্ষেত্রে বলেছে যে 3 মাস পরে আবার তিনি 8,000 টাকা জমা দিয়েছে। তাহলে 3 মাস পরে তাহলে ছিল কত? ছিল হচ্ছে 12,000 টাকা, তার সঙ্গে আবার 8,000 টাকা যোগ দিয়েছে। তাহলে হচ্ছে মোট কত হলো? 20,000 টাকা হয়ে গেল। এই ব্যাংকের সুদের হার একই থাকছে। সময়টা 3 মাস পরে তিনি আরও, তার মানে 3 মাস পরে আবার তিনি 8,000 টাকা জমা দিলেন। তো 8,000 টাকা জমা দিয়েছে ওই ব্যাংকে, মানে বছরের শেষে দীপবাবু সুদে আসলে কত টাকা পেল? তার মানে এখানে 3 মাস, এখানে 3 মাস, এখানে 3 মাস, 3 থেকে 9 মাস, আর 3 মাস, তার মানে এখানে থাকবে। তাহলে কোনো দীপবাবু বছরের প্রথমে 3 মাস পরে 3,000 টাকা তুলে নিয়েছে, আর টাকা তুলে নেওয়ার 3 মাস পরে আবার তিনি 8,000 টাকা জমা দিয়েছে। ওই বছরের শেষে দীপবাবু সুদ আসলে কত টাকা পাবে? তো এইবার 20,000 টাকার উপরে আমাদের সুদ বার করতে হবে কত হয়। তো তার মানে এইটা সময় সেই একই হবে। সময় আছে 3 মাস পরে, 3 মাস পরে জমা দিয়েছিল। তাহলে 3 মাস, তাহলে এখানে ছিল প্রথমে 3 মাস ছিল, 3 মাস পরে তুলে নিয়ে, তার মানে এটা 3 মাস কেটেছে, আবার 3 মাস পরে তুলে নিয়েছে, আবার বাকিটা 3 মাস কেটেছে, আবার 3 মাস, তার মানে 3 3 9 আর 3 12, বছরের শেষে যেহেতু, তাহলে আর 3 মাস এখানে থাকছে। তো তাহলে এখানে সুদ হবে, তৃতীয় ক্ষেত্রে সুদ কত হবে? সুদ আই সমান হবে PTR/100। তাহলে এখানে পি কত? পি হচ্ছে 20,000, আর টি হচ্ছে 1/4, আর আর মানে 5, নিচে হবে 100, কাটাকুটি 4 50, তাহলে 5 50, 250 টাকা। তাহলে 20,000 টাকার 3 মাস মানে 3 এর 12, মানে 1/4 বছর 5% হারে, তাহলে 250 টাকা হয়। 250 টাকা 150 টাকা, আর এদিকে হচ্ছে 187 টাকা 50। তাহলে মোট সুদ আর সুদ আসল, তাহলে মোট সুদ হবে কত? মোট সুদ হবে 187 টাকা 50 যোগ 150 টাকা যোগ 250 টাকা। তো যোগ করলে হবে আমাদের 587 টাকা 50। তাহলে এটা 50 আছে, তাহলে এখানে 5 0 0 7 7 হবে, আর এখানে 5 আর 8 5 আর 5 10 আর 8 18, 8 1, আর 2 1 3, 3 1 4, 4 1 5, তাহলে 587 টাকা 50 পয়সা হচ্ছে মোট সুদ। তাহলে সুদ আসল হবে কত? সুদ আসল হবে মানে 20,000 টাকা ছিল, জমা ছিল ব্যাংকে, আর তার সঙ্গে সুদ হয়েছে এটা যোগ হবে। তাহলে 20,587 টাকা 50 পয়সা হবে মোট সুদ আসলে। নেক্সট দেখো একটা সমাধান এখানে দেওয়া আছে, যে এই সমাধানটা করতে হবে যে 1/x - 1 × x - 2 প্লাস
ওয়ান বাই এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস থ্রি প্লাস ওয়ান বাই এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স প্লাস এক্স মাইনাস ফোর ইকুয়াল টু ওয়ান বাই সিক্স, যেখানে এক্স নট ইকুয়াল টু এক দুই তিন চার পাঁচ। তো এবার দেখো যে প্রথমে কীভাবে করছি। প্রথমে দেখো নিয়মটা যে এইটা আগে লিখতে হবে, ওয়ান বাই এক্স মাইনাস টু কমটা লিখতে হবে, তারপরে এইটা লিখতে হবে ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান। এইভাবে বিচ্ছেদের নিয়ম করতে হবে, অর্থাৎ একইভাবে লসাগু করলে সেই একই জিনিস বেরিয়ে আসবে, অর্থাৎ দুই থেকে এক গেলে এক বেরিয়ে আসবে। তো এটাও এরকম ভাঙতে হবে, প্রথমে এইটা লিখতে হবে ওয়ান বাই এক্স মাইনাস থ্রি মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস টু, আবার দেখো প্লাস ওয়ান বাই এক্স মাইনাস ফোর মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস থ্রি ইকুয়াল টু ওয়ান বাই সিক্স। এটা কেন করলাম সেটা একটু দেখে নাও, সেটা কীভাবে করছে একবার দেখে নাও। আমি ব্যাপারটা বুঝিয়ে দেবো যে ধরো ওয়ান বাই এক্স মাইনাস টু আর ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান ভেঙে নিয়েছে, এটা দেখো লসাগু করো, লসাগু করলে কী ফিরে আসে দেখো এই, তার মানে এইটা কেটে যাবে, এটা থাকবে, তাহলে এক্স মাইনাস ওয়ান মাইনাস এটা কেটে যাচ্ছে, এটা থাকবে, তাহলে এক্স মাইনাস আর এই মাইনাসটা প্লাস হয়ে গেল, এক্স এক্স কেটে গেল, তার মানে কি হলো ওয়ান বাই এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস ওয়ান ফিরে এলো। তার মানে এইটা থাকলে আমরা এটা লিখতে পারি, নিশ্চয়ই এটা থাকলে আমরা এটা লিখতে পারি, প্রত্যেকটা এইভাবে লিখে নিয়েছি। এবার দেখো যে এইটা মাইনাস আছে আর এইরকম একটা মাইনাস কোথাও আছে নেই, তাহলে এটা প্লাস ওয়ান বাই এক্স মাইনাস থ্রি আছে, এইটা ওয়ান বাই মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস থ্রি আছে, তাহলে এইটা কেটে গেল। আর এখানে হচ্ছে এই এটা ওয়ান বাই এক্স মাইনাস টু প্লাস আছে, এটা মাইনাস আছে, এটা কেটে গেল, তাহলে থাকছে কত প্লাস, এইটা থাকছে, তাহলে প্লাসটাকে লিখবো এক্স মাইনাস ফোর আর মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান, এইটা থাকছে সমান একের ছয়, একের ছয়। এবার দেখো আগের নিয়মের মতো করে যেতে হবে, এক্স ইন্টু এক্স মাইনাস ফোর ইন্টু এক্স মাইনাস ওয়ান লসাগু, তাহলে এটা কেটে যাবে, এটা থাকবে এক্স মাইনাস ওয়ান মাইনাস এটা আগে মাইনাস আছে, তাহলে মাইনাস এক্স প্লাস ফোর ইকুয়াল টু হচ্ছে একের ছয়। এবার এক্স এক্স কেটে গেল, তাহলে চার থেকে এক মাইনাস হয়ে গেলো তিন, নিচে হবে দুটো গুণ করে নিই, এক্স স্কোয়ার এক্স দিয়ে গুণ করলে এক্স স্কোয়ার মাইনাস এক্স, আর মাইনাস ফোর দিয়ে গুণ করলে মাইনাস ফোর এক্স মাইনাস মাইনাস প্লাস চার একে চার সমান হচ্ছে একের ছয়। এবার দেখো তিন বাই এটা আমরা এক্স স্কোয়ার চার একে পাঁচ এক্স আর প্লাস ফোর ইকুয়াল টু একের ছয়। এবার দেখো আড়াআড়ি গুণ করলে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস ফোর ইকুয়াল টু হবে তিন ছয় আঠেরো, और एक्स स्क्वायर माइनस फाइव एक्स माइनस प्लस फोर माइनस आठेरो इक्वल टू जिरो, ताहले एक्स स्क्वायर माइनस फाइव एक्स और आठेरो থেকে চার গেলে माइनस चौदो इक्वल टू जिरो। এবারে মিডিল টার্ম করতে হবে, তাহলে সাত দুগুণে চোদ্দো, সাত থেকে দুই গেলে পাঁচ, এইভাবে করে দিলাম, তাহলে হবে এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস টু এক্স মাইনাস ফোরটিন। এরপরে হচ্ছে দেখো তাহলে এক্স কমন গেলে এক্স মাইনাস সেভেন আর এখানে টু কমন গেলে এক্স মাইনাস সেভেন ইকুয়াল টু জিরো, জিরো। তাহলে और एक्स माइनस सेवन इंटू एक्स प्लस टू इक्वल टू जिरो, अतएव है एक्स माइनस सेवन इक्वल टू जिरो, ताहले एक्स समान हच्छे सेवन और एक्स प्लस टू इक्वल टू जिरो और एक्स समान हच्छे माइनस टू, ताहले निर्णय समाधान हबे एक्स समान सात अथवा माइनस दुई। नेक्स्ट नेक्स्टेर देखो अंकटा खूब इजी अंक देওয়া আছে, तो এর নিচে কিছু নেই মানে ওয়ান আছে, তাহলে এই দুটো লসাগু হবে এটাই, एक्स प्लस वन হচ্ছে एक्स टू एक्स प्लस वन হচ্ছে লসাগু, তাহলে এইটা দিয়ে ভাগ করলে এটাই থাকবে, তার সঙ্গে এটা গুণ হবে, তাহলে টু এক্স প্লাস ওয়ান, আবার টু এক্স প্লাস ওয়ান পাশে গুণ হবে, তার মানে হোল স্কোয়ার করে দিলাম, আর এটা ভাগ করলে ওয়ান, তিন একে তিন সমান হলো চার। এবার দেখো এটা এ প্লাস বির হোল স্কোয়ারের ফর্মুলা, এ স্কোয়ার প্লাস টু এ মানে টু एक्स, বি মানে ওয়ান প্লাস বি স্কোয়ার মানে ওয়ানের স্কোয়ার প্লাস থ্রি, নিচে হচ্ছে টু एक्स প্লাস ওয়ান ইকুয়াল টু ফোর। ঠিক আছে, তাহলে হবে फोर एक्स स्क्वायर प्लस दुई दुगुणे चार एक्स प्लस वन प्लस फोर सरि थ्री इक्वल टू हबे चार दुगुणे आठ एक्स और प्लस चार एकेबारे गुण करे दिच्छे आड़ाआड़िर साथे, और फोर एक्स स्क्वायर माइनस प्लस फोर एक्स और एटा तीन एके चार इक्वल टू एट एक्स
প্লাস 4, 2 দিকে 4 আছে, কেটে দিলাম, তাহলে হবে 4x স্কোয়ার প্লাস 4x মাইনাস 8x ইকুয়াল টু 0, और 4x স্কোয়ার মাইনাস 4x ইকুয়াল টু 0। তাহলে 4x যদি কমন নেওয়া হয় তাহলে x মাইনাস 1 ইকুয়াল টু 0, অতএব হয় 4x ইকুয়াল টু 0, তাহলে x সমান 0/4 ইকুয়াল টু 0, আবার x মাইনাস 1 ইকুয়াল টু 0, তাহলে x সমান হচ্ছে মাইনাস 1টা প্লাস 1 হয়ে গেল। তাহলে নির্ণীয় সমাধান হবে কত? x সমান 0 অথবা x সমান 1। আশা করি বুঝতে কোনো অসুবিধে নেই। নেক্সট অঙ্কটা দেখো, যে x এর মান দেওয়া আছে এবং y এর মান দেওয়া আছে। দেখাতে হবে যে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান √7/12। এটা একটা করণীয় অঙ্ক, এটা দেখো কীভাবে করছে। তাহলে প্রথমে আনসার দেখি, x সমান কত, এই আছে, আর y সমান কত আছে, এই দেওয়া আছে, দুটো দেওয়া আছে। এবার আমরা কি করব, x প্লাস ওয়াই এর মান বার করব। তাহলে √3 প্লাস 1/√3 মাইনাস 1 প্লাস √3 মাইনাস 1/√3 প্লাস 1, লসাগু করলাম। তাহলে এটা কি হচ্ছে, তাহলে এইটা কেটে যাচ্ছে, এটা থাকছে, তো এটা প্লাস হবে। তো এইটা ভাগ করলে এটা কেটে যাচ্ছে, এটা থাকবে, এইটার সঙ্গে হোল স্কোয়ার হবে, তাহলে √3 প্লাস 1 হোল স্কোয়ার প্লাস এখানে এইটা কেটে যাচ্ছে প্লাস, তাহলে মাইনাস হবে, তাহলে √3 মাইনাস 1 হোল স্কোয়ার। এবার দেখো সূত্র, এ স্কোয়ার মানে বি স্কোয়ারের ফর্মুলা নিচে, তাহলে এই √3 হোল স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। আর এটা এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার 2 ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা। তাহলে এখানে এই হবে ফর্মুলাটা। এবার দেখো √3 আর এই হোল স্কোয়ার মানে 3 বার হবে, মানে স্কোয়ার রুটে কেটে গিয়ে 3 বার হবে, আর এটা 1 হবে, আর এখানে হবে 2 ইন্টু 3 প্লাস 1, তাহলে উপরে হবে 2 ইন্টু 3 4, আর হচ্ছে নিচে হবে 2 দিয়ে কেটে গেল, তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 4। এবারে আমরা মাইনাসের মানটা বার করছি। তাহলে এক্স মাইনাস ওয়াইয়ের হোল স্কোয়ার সমান কি জানি, এ প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এ প্লাস বির হোল স্কোয়ার মাইনাস 4xy, এটা আমাদের জানা। তাহলে এখানে আমাদের এইটা হচ্ছে 4 হোল স্কোয়ার আর 4 ইন্টু xy এর মান। তাহলে এটা xy এর মান কী করে বার করব, xy হবে কত, √3 প্লাস 1/√3 মাইনাস 1 ইন্টু √3 মাইনাস 1/√3 প্লাস 1। তাহলে এটা কেটে যাচ্ছে, এটা কেটে যাচ্ছে, 1 হবে, তাহলে এটা 1 হবে, তাহলে 1 বসিয়ে দিলাম। এবার দেখো 4 4 16 বিয়োগ 4 মানে কত, 14 হলো। তাহলে x মাইনাস ওয়াই হলে 14 রুট, সরি 12 হবে, তাহলে 12 রুট হবে। তাহলে x মাইনাস ওয়াই সমান √12, √12 মানে 4 গুণ 3, তাহলে হবে 2√3। এবার দেখো যে আমাদের যেটা বার করতে বলেছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার দেখাতে হবে √7/12। তাহলে এটা প্রথমে হচ্ছে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা। তাহলে এ প্লাস বির হোল স্কোয়ার মাইনাস 2ab, আর নিচে আছে এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই। এবার মানগুলো বসাতে হবে, 4 হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 1, আর এটা হবে 4 ইন্টু 2√3। তাহলে কত দাঁড়াচ্ছে, 16 বিয়োগ 2, আর নিচে হচ্ছে 8√3, তাহলে 14/8√3, 8√3। তাহলে কী হবে, 7 দুগুণে 14 7, 4 দুগুণে 8 4, তাহলে 7/4√3, और আমরা লিখতে পারি 7 এই 4 মধ্যে গেলে 12 √12। তাহলে এটা আমাদের প্রথমে হবে যে 7/√3 দিয়ে গুণ করে দিয়েছি উপর নিচে, তাহলে এখানে হবে 4√3
√3 দিয়ে একটা গুণ হবে, 4√3 √3 দিয়ে গুণ, তাহলে হবে কত 7√3 বাই 3 × 4 = 12। যেহেতু এটা 7/√3 আছে, 7/4√3, তো 4√3 √3 উপর নিচে গুণ করে দিয়েছি, তাহলে 7√3 আর 4√3 × √3, তাহলে 3 3 মানে 3 হবে, 3 × 4 = 12, আর এখানে 7√3, তাই প্রমাণিত হলো যে এটা হবে 7√3। আশা করি বুঝতে কোনো অসুবিধে নেই। তো আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, শেয়ার, কমেন্ট করো। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। আজ এই পর্যন্ত, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। থ্যাংক ইউ স্টুডেন্টস।